হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার বোঝাপড়া কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় প্রশ্ন উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, বোঝাপড়া কবিতার বিষয়বস্তু আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা কবিতা তোমাদের সিলেবাসের। এবং আরও একটা বিষয় আমি বলবো, ব্যক্তিগতভাবে এই কবিতাটা আমার খুব পছন্দের, কারণ এই কবিতা তোমাদেরকে একটা অদ্ভুত সত্য জানাবে। তো এই বোঝাপড়া কবিতাটা একটা খুব ইম্পর্টেন্ট কবিতা তোমাদের জীবনের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের সিলেবাসের জন্য। কিন্তু কেন এটাকে এত গুরুত্ব দিচ্ছি? আজকের বর্তমান সমাজে মানুষের মধ্যে প্রচুর বিভাজন, মানুষ প্রচণ্ড একা, ডিপ্রেশনে ভুগছে। তোমরা অনেকে হয়তো ছোটরাও আজকাল এই অবসাদের স্বাদ পেয়ে যাচ্ছ, যেটা পাওয়ার কথা ছিল না। তাও সেখান থেকে আমাদের তো বেরিয়ে আসতে হবে। খারাপ সবসময় বর্জনীয় এবং ভালো সবসময় প্রশংসনীয়। তাই আমরা সবসময় চেষ্টা করব খারাপ থেকে ভালোর দিকে উত্তরণ ঘটার, আমাদের ভালো যেন আমরা আরও ভালোর দিকে এগোতে পারি, এবং সেটা শুধুমাত্র পরীক্ষা, পড়াশোনা, নাম্বার তার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। আমরা যেন ভালো মানুষ হতে পারি, সেটাও কিন্তু খুব প্রয়োজন। তো আমি কেন এই ধরনের কথা বলছি? বিকজ এই কবিতাটাই এই ধরনের বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। এবার আমি যেগুলো বলছি তোমরা এগুলো তো অবশ্যই ভালোভাবে বুঝবে, আর কবিতাটা কিন্তু মন দিয়ে পড়বে। এই কবিতা কিন্তু মুখস্থ করে উত্তর লেখা সম্ভব নয়। তাই কবিতা তোমাদের বুঝেই উত্তর লিখতে হবে। বড় প্রশ্ন যেগুলো আসে সেগুলো কিন্তু না বুঝলেই উত্তর দিতে পারবে না। কবিতায় অনেকগুলো স্তবক রয়েছে। আমরাও আমাদের কিছু স্তবকেই আলোচনাটা করেছি, যাতে তোমাদের বইয়ের পাতা মিলিয়ে আলোচনাটা বুঝতেও সুবিধা হয়। তো শুরু করি। পাঠ্যাংশের বোঝাপড়া কবিতাটি বিশ্বকবি রবি ঠাকুর রচিত খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। নামটা মনে রাখবে। বোঝাপড়া কবিতাটি মোট 4টি স্তবকে বিভক্ত। তো প্রথম স্তবকের আলোচনাটা এবার আমরা দেখব। কবিতার শুরুতে কবি বলছেন, সত্য সুন্দর, তা যেমনই হোক না কেন ভালো মন্দ মানুষের কিন্তু জীবনের অংশ। তাই প্রত্যেকটা মানুষের উচিত মনকে সত্যের দিকে চালনা করা। এই একটু আগে আমি বললাম যে আমাদের উচিত অন্ধকার থেকে আলোর দিকে। দেখবে একটা খুব সুন্দর কথা আছে, তামাসো মা জ্যোতির্গময়া, অর্থাৎ অন্ধকার থেকে আমরা যেন আলোর দিকে যেতে পারি। যেটা যে কোনো দিক থেকে হতে পারে। পড়াশোনা, কারুর খেলাধুলা ভালো লাগতে পারে, কারুর ছবি আঁকতে ভালো লাগতে পারে, কারুর গান বাজনা ভালো লাগতে পারে, বা কেউ হয়তো খুব দুষ্টুমি করো, বাবা মার কথা শোনো না, বাবা মার মনে দুঃখ দাও, সেখান থেকেও সে যেন ভালোর দিকে এগোতে পারে। সেটাই কিন্তু আমাদের জীবনের আলটিমেটলি উদ্দেশ্য। আমরা যে যেখানেই দাঁড়িয়ে আছি, বড়রা ছোটরা সকলেই। কবি বলছেন এই পৃথিবীর প্রতিটা মানুষ কি আলাদা, ভিন্ন। কেউ ভালোবাসতে জানে, কেউ হয়তো জানে না, কেউ বা হয়তো ধার বাকিতেই জীবনটা কাটিয়ে দেয়, আবার কেউ হয়তো খুব ন্যায়নিষ্ঠ, ধার একদমই করে না। কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, কেউ প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচুর স্বভাবগত পার্থক্য রয়েছে। কিছু ঘটনায় আমরা হয়তো দুঃখ পাই যে এটা তো আমার বন্ধু, তোমাদের কথাই বলছি, এটা তো আমি করিনি, আমার দিদি বা বোন বা ভাই বা দাদা বা আমার বন্ধু করেছে, তার জন্য আমি বকা খেলাম, মা বা বাবা আমায় বুঝলেন না, বা কোনো টিচারের কথা ভেবে অনেক দুঃখ পাও, আমাকেই সবাই খারাপ ভাবে, এটা তোমাদের নিশ্চয়ই মনে হয়। কিন্তু বিশ্বাস করো, কেউ তোমাদেরকে খারাপ ভাবে না। তুমি যেমন ভাবছো আমাকে খারাপ ভাবছে, আবার তোমার বন্ধুটাও হয়তো একই কথা ভাবছে। তাই সব সময় চিন্তা করবে যে দোষ গুণে মানুষ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনায় আমরা হয়তো কখনো খারাপ প্রতিপন্ন হই ঠিকই, কিন্তু আমরা অ্যাজ এ হোল মানুষ খারাপ না। আমাদের সকলের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের ফারাক রয়েছে, এবং তার জন্য আমরা প্রত্যেকটা মানুষ ভিন্ন। তাই কখনোই কিন্তু আমাদের এইভাবে দোষারোপ করা কারোর প্রতি উচিত নয়। আমাদের নিজেদের দোষ মেনে নেওয়া উচিত, বা আমাদের নিজেদের দোষকে শুধরে নিয়ে আরও বেটার কি করে হব সেই ভাবনা ভাবা উচিত। তাই উভয়কে সম্মান করতে হবে। এই যে বলছেন কবি, কখনো কখনো আমরা ওরার মধ্যে দোষ উভয়েরই থাকে না, কিন্তু তাও দুজনকে ঠকিয়ে চলে। এটা কিন্তু অত্যন্ত খারাপ একটা বিষয়, তা যেন আমরা কখনো না করি। আমরা দ্বিতীয় স্তবকে এলাম।
কবিতার দ্বিতীয় স্তবকে আমরা পাই আরও জীবনের কয়েকটি বিশেষ দিক। এই পার্থিব জগতে সব কিছুই কিন্তু ক্ষণিকের। স্বাভাবিক ভাবনা, তোমার রেজাল্ট খারাপ হলো, তুমি সেটা নিয়ে মুষড়ে পড়লে, আমি আর পড়াশোনা করব না, আমি পারি না, সবাই পারে, আমায় নিয়ে হাসাহাসি করে। না, এটা ভেবো না। পড়াশোনা খারাপ করেছো বলে যেমন দুঃখ পাচ্ছ, সেই দুঃখ থেকে বেরিয়ে এসে কিভাবে কি করলে তুমি আরও কতটা মন দিয়ে পড়লে বা কতটা বেশি সময় পড়লে তুমি আরও বেটার হতে পারবে সেই চিন্তা করো। তুমি যেদিন রেজাল্ট ভালো করবে, মানুষ কিন্তু তোমার আগের যে খারাপটা ভুলে যাবে, সকলে ভুলে যাবে, তুমিও ভুলে যাবে। তাহলে এই সব কিছুই কিন্তু ক্ষণিকের, সাময়িক। এবং এটা যদি তোমাদের সেন্স থেকে একটু বড় সেন্সে বলি, আমরা সকলেই কিন্তু মরণশীল, কেউ কিন্তু মানে আজীবন বেঁচে থাকো না, অমরত্ব কিন্তু কেউ পায়নি। তাহলে অমরত্ব যদি কেউ না পেয়ে থাকি, প্রত্যেকেরই একটা লাইফ স্প্যান সীমিত, পৃথিবীর মধ্যে আমরা বেশ কিছু বছর অতিক্রম করব, তারপর একটা সময় আমাদের চলে যেতে হবে। তাই সেই সময়টাকে ভালো কাজেই ব্যয় করা উচিত। এবং সেটা শুরু হয় এই তোমাদের স্কুল লাইফ বা ছোট বয়স থেকে। কাউকে দুঃখ না দেওয়া, কোনো কিছু নিয়ে নিজেরাও অত্যন্ত মুষড়ে না পড়া, এগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে, মনে রাখতে হবে। সবসময় মনে রাখবে, সব সময় কিন্তু সুখের অন্তরালে কে বসে থাকে? কোনো একটা চ্যালেঞ্জ, আকস্মিক সমস্যা। ধরো তুমি দারুণ পড়াশোনা করছো, খুব ভালো রেজাল্ট হচ্ছে, খুব মন দিয়ে পড়ছো, সকলে প্রশংসা করছে, হঠাৎ হয়তো একটা মানে খুব কষ্টের কথা, হঠাৎ করে তোমার কারণে একটা সমস্যা হলো, কোনো একটা রোগ হলো, তুমি হয়তো 4-5 দিন জ্বরে পড়লে, বা হয়তো কোনো কারণে কোনো এমন রোগ হলো 15-20 দিন 1 মাস পড়তে পারলে না। তাহলে তুমি তোমার সেই মূল গতিটা থেকে সরে গেলে। তাহলে এই আকস্মিক চ্যালেঞ্জের জন্য তুমি যখন ভেঙে পড়ো, হে বাবা, আমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে, আমার টিউশন হচ্ছে না, আমি স্কুলে যেতে পারছি না, আমার একটা এত সমস্যা হচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, তাহলে কিন্তু চলবে না। তোমাকে সেখানে দাঁড়িয়েও ভাবতে হবে যে সময়টা তো পেরিয়ে যাবে। হ্যাঁ, হয়তো আমি কষ্ট পাচ্ছি, আমি আবার সুস্থ হয়ে উঠবো, আমার ট্রিটমেন্ট চলছে, বা আমার বাড়ির সকলে আমার সঙ্গে রয়েছে। তাহলে আমি যদি নিজের থেকে মুখ ফিরিয়ে নিই, বা আমি যদি মন থেকে খুব দুঃখে থাকি, তাহলে আমি আরও বেশি অসুস্থতায় ডুবে যাব। তাই সব সময় মনে রাখবে, আকস্মিক যে চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জকে যথার্থ সম্মান দিয়ে সেটাকে মোকাবিলা করার চেষ্টা করো, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। বহু ক্ষেত্রেই আমাদের বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝামেলা হয়, মতানৈক্য হয়, ছোটোবেলায় দেখতে পাই আমরা, ভাই বোন বা আত্মীয় স্বজনদের মধ্যেও অনেক বিরোধ দেখা যায়। কিন্তু সেখানে বিবাদ করা কি উচিত? না, আমরা কিন্তু এই বিবাদে বেঁচে ভালো থাকবো না। এই পৃথিবীর সকল জীবকেই কিন্তু ভারসাম্য অবস্থায় চলতে হয়। ভারসাম্য মানে ভালো খারাপের মধ্যে ব্যালেন্স। সবসময় যে তুমি কারোর পক্ষে মানে সবসময় সাপোর্ট পাবে, সেটা কিন্তু নাও হতে পারে। তাই সবসময় মনে রাখবে, আমাদের এই ভারসাম্যটা কিন্তু মেনটেন করতে হবে। কখনো হয়তো আমরা দুঃখ পাবো, কখনো হয়তো আমরা সুখে থাকবো, কিন্তু দুটোকেই কিন্তু এনজয় করতে শিখতে হবে। মানে দুঃখ পেলাম যখন, আমি ডুবে মরে যাচ্ছি, হে ভগবান কি হলো, মানে আমার দ্বারা কিছু হবে না, আমি অঙ্ক পারি না, এইটাও করা চলবে না। আবার ধরো কোনো কারণে তুমি ভালো রেজাল্ট করলে, আস্তে আস্তে ইমপ্রুভ করলে, সেটা নিয়ে অহংকার করাও চলবে না যে আমিই সেরা, আমার বন্ধুরা কিচ্ছু পারে না, আমার ভাই বোনেরা কিচ্ছু পারে না, আমি এগিয়ে গেছি, আমি সব থেকে ভালো। এটাও কিন্তু অন্যায়। সব কিছুর মধ্যে কিন্তু ব্যালেন্স রাখা প্রয়োজন। কবি আরও কি বলছেন, শঙ্কাহীন জীবন কিন্তু হয় না। হয় কি, আমরা যখন ছোটোবেলায় হাঁটতে শিখি, আমরা কতবার উল্টে উল্টে পড়ি বলো তো, হাত পা কাটে, লেগে যায়, কান্নাকাটি করি, তারপরে কি হয়, একটা সময় আমরা ভালো মতো সুস্থভাবে হাঁটতে শিখে যাই। তাই জীবনটাও কিন্তু তাই, মসৃণভাবে কখনো হাঁটবো, কখনো পড়ে যাব, চোট পাবো, আবার কিন্তু উঠে দাঁড়াবো, এইটাই জীবন। তাই কবি বলছেন, অকাতরে সহজে ভালো মন্দ সত্য সকল কিছুকেই গ্রহণ করা উচিত। পরের আলোচনায় তো যাব, তার আগে একটা অন্য বিষয় আলোচনা করতে চাই। তোমরা ক্লাস 8-এ উঠেছো, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টগুলো এখন মন দিয়ে পড়তে হচ্ছে। তাই তোমাদেরকে বলছি, এই মোটা সহায়িকাকে ভয় না পেয়ে wbporashona.com সম্পাদিত টু দ্য পয়েন্ট ইবুক সিরিজটা একবার দেখে নাও। কি থাকছে? মাত্র 20 পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাস। হ্যাঁ, একদম ঠিক শুনছো, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সবটাই কিন্তু মাত্র 20-30 পাতার মধ্যে তোমাদের জন্য আমরা তুলে ধরেছি। পুরো সিলেবাসের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই বুকগুলোতে একত্রিত করেছি। তাই ভালো করে এই বুকগুলো পড়ে নিতে পারলেই তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর ঠকঠক করে কাঁপতে হবে না। তাহলে কি করতে হবে? এখনই দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, 9614581033। এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, লেখো আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ ক্লাস 8। যে এই বুকটার নাম
তোমরা চাইছো কিনতে সেটার নাম লিখে দাও। যদি তোমরা 3টেই কিনতে চাও তাহলে একটা অফারও চলছে, সেটাও তোমরা পেয়ে যাবে। তাই তোমরা চাইলে 3টেই বুকের নামই লিখে দিতে পারো। আমাদের টিম তোমাদের রেসপন্ড করে পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই বুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানার থাকে এই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলে এলাম তৃতীয় স্তবকে। কবিতার এই তৃতীয় স্তবকটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনের দুঃখ, বিবাদ, একাকিত্ব ইত্যাদির মধ্যেও কবি যেন আশার আলো দিচ্ছেন পাঠক পাঠিকাদের। আমরা অনেক সময় নিজের মনের মতো মানুষ না পেয়ে হতাশ হয়ে পারি, বুঝতে পারি না যে আমরা প্রত্যেকেই অনন্য বা প্রত্যেকের মতো। কেউ কিন্তু কারোর মাপে হবে না, এটা তোমাদের কাছে একটা খুব বড় কথা আমি আজকে বলছি, ভালো করে মন দিয়ে শোনো। মানে আমি বলছি না, কবি বলছেন, তাই সেটাই আমি সহজ ভাষায় তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে তোমরা অনেক সময় নিজেদের সমতুল মানসিকতার বন্ধু না পেয়ে বা ভাই বোনের সাথে বিবাদে জড়িয়ে পড়ে দুঃখে থাকো, অশান্তি করো, মনোমালিন্যে মেতে ওঠো, কিন্তু এটা কিন্তু ঠিক না। কেউ কিন্তু তোমার মনের মতো হবে না, কারণ তুমিই কারোর মনের মতো নাও। সবার মধ্যেই কিন্তু ভুল ত্রুটি সব কিছু নিয়ে একটা মানুষ। তাহলে সবসময় চেষ্টা করতে হবে যার ভুল ত্রুটিটাকে হাইলাইট না করে তার ভালো দিকটা দেখা, ভুল থাকলে তাকে বোঝানো, কিন্তু কখনোই বিবাদে জড়িয়ে পড়া উচিত না। ওই যে প্রথমেই বললাম, আমাদেরও উচিত খারাপ থেকে ভালোর দিকে এগোনো, এবং আমাদের সাথে সাথে যারা রয়েছে আমাদের আশেপাশে তাদেরকেও আমাদের এনকারেজ করা উচিত। আমরা যদি প্রত্যেকের সাথে থাকি একসাথে বেঁধে বেঁধে, তবেই কিন্তু আমরা মানবতাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নাহলে কি হবে, তোমরা এখন ছোট, হয়তো চারদিকটায় কি ঘটছে সবটা জানো না। আশেপাশে যে দেখছো চারিদিকে প্রচুর যুদ্ধ, বিদ্রোহ, আন্দোলন, এগুলোই কিন্তু বাড়তে থাকবে। তাতে কি মানুষের ভালো হবে? কত মানুষের প্রাণ যাচ্ছে, কত মানুষ সারা জীবনের মতো হয়তো তার পরিবারকে হারিয়ে ফেলছে। তাহলে এতে কিন্তু কারোর ভালো হয় না। সবসময় চেষ্টা করবে বিবাদ বিরোধ ঝেড়ে ফেলে নিজেদের বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে। তার মনের সমতুল যেমন তুমি হতে পারবে না, তোমার মনের সমতুলও সে হতে পারবে না, তাই সেইটা নিয়ে আক্ষেপ করা উচিত না। কখনো কাউকে এক পা এগোতে হয়, কাউকে হয়তো একটু পিছিয়ে আসতে হয়, এর মানে কিন্তু হেরে যাওয়া নয়। আমাদের মধ্যে অনেক কম বেশি ইগো কাজ করে, সেই ইগো কিন্তু আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়, আমাদের মানসিক উন্নতিতে বাধা দেয়। তাই সব সময় সেই ইগোকে পরিত্যাগ করা উচিত, জীবনকে আরও রঙিন করে তোলা উচিত। আমাদের জীবনের প্রতিটা ভোরই সুন্দর, সেই প্রত্যেকটা ভোর যা দেখার সুযোগ আমরা পেয়েছি, যা আমাদের দিয়েছেন প্রকৃতি বলো, ঈশ্বর বলো, তাকে কিন্তু সম্মান জানানো উচিত। আমরা প্রত্যেকটা দিনকে যেন উদযাপন করতে পারি, ভালো খারাপ সব কিছুই আমাদের জীবনের পার্ট অ্যান্ড পার্সেল। তাহলে সেটাকে যেন আমরা সকলেই সমানভাবে এনজয় করতে পারি। জীবনে কোনো রূপ মানুষের অনুপস্থিতি আমাদের দুঃখ দেয় ঠিকই, কিন্তু তাকে বাদ দিয়েও যেন পৃথিবীর রূপরস গন্ধে কোনো ভাটা পড়ে না, সব কিছুই যেন অপরিবর্তিত থাকে। তাই সেটার প্রতি কবি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, সেটাই আমাদের করা উচিত। তাই কবি বারবার বলছেন সেই চিরন্তন সত্যি কথাটা, সেটা হচ্ছে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে। চলে এলাম আমাদের লাস্ট স্তবক যেটা, সেখানে কবিতার শেষ স্তবকে সে কবিতার পাঠক পাঠিকাদের সেই অবসাদগ্রস্ততা ঝেড়ে ফেলে ঘরের অন্ধকার থেকে বেরিয়ে আসতে বলছেন। ওই যে আমি আগেও বললাম, দিনের আলো, প্রত্যেকটা দিনের যে আলো, সূর্যের ওঠা, এটাই কিন্তু আমাদের কাছে পরম প্রাপ্তি, সেটাকে উপভোগ করা উচিত। চ্যালেঞ্জের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়া উচিত। যদি ভুল ত্রুটি থাকে তাকে ঝেড়ে ফেলে আরও ভালোর দিকে এগো। তাই নিজের জীবনের দুঃখের জন্য পরমেশ্বরের সাথে বিবাদ না করে জীবনকে উপভোগ করো। কান্নাকাটি মনের সাথে বোঝাপড়া সেরে জীবন পথে আলো জ্বালিয়ে জীবনের এই যাত্রার সবটুকু আস্বাদ নাও। তেতো থাকবে, টক থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, সব কিছু নিয়েই না আমরা খাবার খাই, তেমন জীবনটাও তাই। কখনো তেতো ওষুধও গিলতে হবে, আবার কখনো মিষ্টি খাবারও খেতে হবে। সবটাকেই কিন্তু সমান মনোভাবের সাথে অ্যাকসেপ্ট করা উচিত। এটা শুধু তোমরা ছোটরা বলে না, আমরা বড়রাও কিন্তু সবসময় পেরে উঠি না বলেই চারিদিকে বড়দের মধ্যেও এত মন কষাকষি দেখতে পাও। তাই আমাদের সকলকেই কবি আমাদের বলছেন যে সব দুঃখটুকুকে ফেলে দিয়ে জীবনের সব রূপরস গন্ধের আস্বাদ চেটে পুটে নাও, এটাই জীবন। আর সেই জীবনে চলার মূল পাথেও কি জানো? সত্য যেমনই হোক তা সর্বদাই সুন্দর, তাই তাকে কখনো মিথ্যা দিয়ে আড়াল করতে চেও না। আজকের আলোচনা কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। বোঝাপড়া কবিতার আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইট আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু ভালো করে দেখতে হবে।
তাহলে চলো আজকের মতো এইখানেই শেষ করছি আলোচনা, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।